সকালবেলা খালি পেটে ১ গ্লাস পানি খেলে আপনার মন ভালো থাকবে, শরীরের সতেজতা চলে আসবে এবং আপনার বিভিন্ন দিক দিয়েও আপনি হ্যাপি থাকবেন। এটা শুধু আমি না, এটা ডাক্তারের দিক দিয়েও আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন সবসময় ডাক্তাররা বলে যে সারা রাত্রি ঘুমাবার পর আপনি সকালে ঘুম থেকে উঠে যখন ১ গ্লাস পানি খাবেন দেখবেন আপনার নিজে থেকে ভালো লাগে। যদিও এটা হয়তোবা আল্লাহ জানেন ভালোভাবে যে ১ গ্লাস পানি বা সকালে খালি পেটে পানি খাওয়াটা কতটা যে ভালো উপকার সেটা যারা ডাক্তার বা যারা খেয়ে আসছেন তারাই বুঝতে পারবেন। সকালবেলা আমি ১ গ্লাস পানি, ২টো ডিম সিদ্ধ আর হচ্ছে ০.৫ ঘন্টা পরে ১ কাপ চা খাই। আর আমার বাসায় যারা আছে তারা হচ্ছে সকালে যেই নাস্তা যখন যেইভাবে সামর্থ্য অনুযায়ী থাকে সেই নাস্তাটা দিয়েই হচ্ছে সবাই কমপ্লিট করে ফেলে। আমি কয়েকদিন সকালবেলা ড্রয়িং রুমে বসে ড্রয়িং রুমে নাস্তাটা কমপ্লিট করি, টিভি দেখি আর একটু কমপ্লিট করি। আমার দেখা দেখি আমার বাচ্চারাও হচ্ছে আজকে সকালবেলা অবশ্য বাংলাদেশ বা মেবি অন্য কোনো দেশের খেলা ছিল। তো ওরা টিভিতে খেলা দেখবে, তো ওরাও হচ্ছে টেবিলে খাবার দিয়েছিল। খাবারগুলো হচ্ছে ওরা প্লেটে, প্লেটে নিয়ে হচ্ছে টিভি রুমে খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। আর ওরা হচ্ছে টিভি দেখছিল। এদিকে হচ্ছে সকালবেলা কালকে হচ্ছে ৫ কেজি করে ১০ কেজি আম আনিয়েছিলাম। রাতে যখন আম এনেছিলাম তখন ৯টা ৯:৩০ বাজে, রাতে আর হচ্ছে কেউ আম খায়নি। তো সকালে হচ্ছে আমরা নাস্তা করার পর হচ্ছে ওদেরকে বললাম যে আমাদেরকে আম কেটে দিতে। তো ওরা হচ্ছে আমাদের ৪ জনের জন্য আম কেটে দিয়েছিল। খেলা দেখছিল আর হচ্ছে আম খাচ্ছিলাম। আসলে আম খেলেও ওয়েট বেড়ে যায়। কমানোর জন্য মানে চেষ্টা করি। তারা কিন্তু আমটা ইগনোর করাই ভালো। তো ইগনোর করা বলতে আমের সিজন শেষ হয়ে যাবে, আম পাওয়া যাবে না কিছুদিন পর। তো ইগনোর করেও লাভ নাই। অল্প স্বল্প হলেও আম খেয়ে নিই। তো একদম ০.৫ ঘন্টা থেকে পৌনে ১ ঘন্টা পর হচ্ছে চা দিতে বললাম। তো ওরা হচ্ছে চাটা দিয়েছে। ওদিকে হচ্ছে কী রান্না করবে ডিসিশন নিতে পারছিলাম না। চিন্তা করতেছি কী রান্না করব। ড্রয়িং রুমে বসে, বসে রান্নাঘরে চিন্তা করতেছি আজকে দুপুরে কী রান্না করব, কী খাবো বা কী রান্না করার জন্য ফ্রিজের দিকে তাকিয়ে বা ফ্রিজ খুলে হচ্ছে ০.৫ ঘন্টা দাঁড়িয়ে থাকবো। তো আমরা সবাই চা খাচ্ছিলাম। এদিকে হচ্ছিল রিসেন্টলি হচ্ছিল আমি ওই যে পর্দার জন্য মিনার এনেছিলাম। তো সেদিন হচ্ছে আমার ড্রয়িং রুমের যে পর্দাগুলো এগুলো যেহেতু ডাবল পর্দার জন্য হচ্ছে ডাবল গ্যালাম এনেছিলাম। তো এগুলো হচ্ছে লাগাচ্ছিলাম। এদিকে হচ্ছে খুবই কাছের একজন মানুষ আমার জন্য কিছু আম পাঠায়। তো ও হচ্ছে প্রত্যেকবারই আমের সিজনে হচ্ছে বাসায় ২ কার্টুন বা ১ কার্টুন বা ককসেট হচ্ছে আম পাঠায়। এবারও সেম পাঠিয়েছিল। আমগুলো ছিল রূপালি মেবি আম। আমার কাছে মনে হচ্ছে যেন রূপালি আম। তো লিখন বলছিল যে এগুলা ল্যাংড়া, কারণ আমার কাছে রূপালির মতোও লাগছে আবার ল্যাংড়া আমের মতোও লাগছিল। আপনারা বলেন তো এই আমগুলো কী আম? দেখে হয়তো অনেকে চিনবেন। যারা আমের সাথে অনেক বেশি পরিচিত তারা আমের চেহারা দেখলে বুঝতে পারেন যে এটা রূপালি, এটা হিমসাগর, এটা ল্যাংড়া, এটা অন্য কোনো মানে জাতের আম এ ধরনের। তো আমি আম চিনতে খুবই মিস করি, কারণ আম তেমন একটা চিনি না। যেমন রূপালিটা মাঝে, মাঝে লম্বা হলেই আমি বুঝে ফেলি যে এটা রূপালি, কিন্তু হিমসাগর, ল্যাংড়া আম এগুলো নিয়ে হচ্ছে আমি কনফিউজ থাকি সবসময়। তো এখানে হচ্ছে একদম নরম হয়ে গিয়েছিলো, আবার হচ্ছে কিছু, কিছু একটু কাঁচা আছে। তো দুভাবে হচ্ছে আমগুলো রাখছি, যেগুলো কাঁচা অবস্থায় আছে সেগুলো একটা ঝুড়িতে নিচ্ছি, যেগুলো হচ্ছে পেকে গিয়েছে সেগুলো একটা ঝুড়িতে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ যে আমার জন্য আমগুলো পাঠিয়েছো। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকবার আমের সিজনে আমার জন্য আম পাঠাও, আর আমিও অধীর আগ্রহে অপেক্ষা করি আপন মানুষটা হয়তো বা এবার যে কোনো টাইমে না যে কোনো সময় আমার জন্য আম পাঠাবে। তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো এই মুহূর্তে, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য আবারও আম পাঠানোর জন্য। তো এগুলো হচ্ছে একদম রাজশাহী থেকে আনা হয়। তো গোপালভোগও না, কী আম বলে জানি। যাই হোক, সবাই হয়তো কমেন্টসের শিওর খবরটা বলতে পারবেন যে আমগুলোর নাম কী ছিল বা যে আমগুলো আমার জন্য পাঠানো হয়েছে সে আমগুলো কী আম, কী নামে পরিচিত। তো আমগুলো হচ্ছে লিওনকে দিয়ে হচ্ছে আমি কার্টুনটা খুলিয়েছি, আবার হচ্ছে লিওনকে দিয়ে গোছাচ্ছিলাম। কারণ বাসার মধ্যে সবচেয়ে বেশি আম পছন্দ করে লিওন, আমিও পছন্দ করি, বাসায় সবাই পছন্দ করে, কিন্তু ওয়েট বেড়ে যাবে বলে হয়তো বা একটু চেষ্টা করি যে অল্প খাবো, এই সিজনে একদম কম কম আম খাবো, এই ধরনের একটা সিচুয়েশন। তো এইদিকে হচ্ছে আমগুলোকে ঝুড়িতে রেখে দিলাম আর আমের চেহারার দিকে তাকালাম। মানুষটার কথা ভাবলাম যে মানুষটা আমাদের জন্য আম পাঠিয়েছে, যে সে হয়তো মনে 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 ভাবছে এখন আমার ব্লগ দেখে বা আমার কথাগুলো শুনে যে আমি পাঠিয়েছি, এটা কতবার বলছে, এত বলা লাগে আমার কথা না। আসলে ভালোবাসার মানুষদের জন্য ভালোবাসা প্রকাশ করাটা কিন্তু এখানে অন্য কিছু না, আমার কাছে মনে হয় যেন বড় একটা পাওয়া, যে ভালোবাসার বহিঃপ্রকাশ থাকা উচিত। গভীর বা একদম নিরুপায় ভালোবেসে যাওয়াটা কেউ প্রকাশ করতে না পারাটা কিন্তু কষ্টের বিষয়। ধুমড়ে মুচড়ে মরে যেতে হয়। তারপরেও ভালোবাসা যারা প্রকাশ করে না তাদের এমনটাই থাকে মনের মাঝে, আর যারা একদম ভালোবাসি কথাটা প্রকাশ করতে পারে তাদের মনটা হালকা হয়ে যায়, আর যারা শুনে তাদেরও ভালো লাগে।
তো এই তো আমগুলোকে গুছিয়ে তারপরে হচ্ছে পুরো বাসাটা সবার সাথে শেয়ার করছি। রান্নাঘরে যাব কি না যাব তাও ভাবছি। পুরো বাসাটা একদম ক্লিন করে গোছানো আছে। এলোমেলো করার কোনো অপশন নাই। সবাই হচ্ছে আজকে টিভি রুমে আড্ডা দিচ্ছে। টিভি দেখছে তো সবাই টিভি রুমে খেলা দেখছে, চা খাচ্ছে, আম খাচ্ছে, সব ওখানেই হচ্ছে। আমি আমগুলো রেখে পুরো বাসাটা সবার সাথে একটু শেয়ার করলাম। কারণ পর্দাগুলোকে লাগিয়েছিলাম। ডাবল পর্দা হওয়াতে আগে যে গ্লাম বা কী বলে যেটি পর্দার মধ্যে লাগানো থাকে এগুলো একটু ছোটো ছোটো সাইজের ছিল। ডাবল পর্দাগুলো টানতে আমার খুবই কষ্ট হতো। তো এখন হচ্ছে একদম ফ্রিনেসভাবে হচ্ছে যে কলামগুলো লাগিয়েছিলাম এগুলো ফিক্সড হয়ে গেছে। তো যেই মাছটা শেয়ার করব আজকে হচ্ছে যে মাছটা রান্না করব, রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি কি রান্না করছি। এবং রান্নাঘরে যেতে চাই না, তারপরেও চিন্তা করলাম যে একবার রান্না করে ফেলি। অলসতা করে লাভ নাই, নিজে রান্না করতে পারলে বা নিজের মতো করে রান্না করলে নিজেরই স্বস্তি লাগবে। ওই যে খুঁতখুঁতে অভ্যাস। তো এদিকে হচ্ছে বাদাম ভর্তা করব। ওই যে বাদাম চীনা বাদাম বলে বা গাছ বাদাম যেটি হচ্ছে আমি সবসময় ভর্তা করি, অনেকের সাথে আমি শেয়ার করেছিলাম। আর এদিকে হচ্ছে যে কাউন মাছটা রান্না করব, এই মাছটার জন্য মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ টাইম নিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে মাছটাকে আবার অনেকক্ষণ কষাতে হবে। এই মাছটা রান্না করতে একটু কেয়ারফুল থাকতে হয়, কারণ এই মাছটা হচ্ছে ধুতে হয় অনেকক্ষণ টাইম নিয়ে, ভালোভাবে ধুতে হয়। ধুতে ধুতে যখন মাছটা একদম খসখসে পরিষ্কার পানি চলে আসে তখন মাছটা হচ্ছে একদম রান্নার জন্য উপযোগী। আর মশলাটা একদম সাবধানে যতক্ষণ মনোযোগ দিয়ে কষিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে মাছটা রান্না করবেন, দেখবেন যে ঝোলের যে মজাটা বা স্বাদটা ওটা কিন্তু মাছের গায়ে গায়ে চলে যায় এবং ভালো লাগে। তো বাজার থেকে হচ্ছে লেবু আনিয়েছিলাম, লেবু বলেছি লিখনকে পাঠিয়েছিলাম, বলেছি লেবুর হালি যদি 20 টাকা করে হয় তাহলে 5 হালি আনতে, আর যদি 15 টাকা করে হয় তাহলে 10 হালি আনার জন্য। তো লিখন হচ্ছে ওই যে বলেছি 20 টাকা করে হলে হচ্ছে 5 হালি, ও হচ্ছে 15 টাকা করে হচ্ছে 10 হালি লেবু এনেছিল। লেবুগুলো দেখে আমার একদম মানে মনটি ভালো হয়ে গেছে। এত বড় বড় লেবু আর রসালো লেবুগুলো আমি কেটেও দেখাবো আপনাদেরকে। আর হচ্ছে লাউ আর হচ্ছে ধনিয়া পাতা ইদানিং হচ্ছে ওদেরকে দিয়ে একটু বাজার করায়। আমার কাছে যেমন সয়েল বাসায় আছে, আমার হেল্পিং হ্যান্ডের কথা বলছি, তারপরেও আমি লিখন যখন অবসর থাকে যে টাইমটাতে ওরা বাসায় থাকে আমি ইচ্ছা করে ওদেরকে দিয়ে বাজার সদাইটা করে। আমার কেন জানি মনে হয় যেন যে কোনো কাজ শিখে রাখা ভালো, যে কোনো কাজে অভ্যস্ত থাকে ভালো। আমরা যেমন এখন হেল্পিং হ্যান্ড পাচ্ছি, কয়দিন পরে বাংলাদেশে হেল্পিং হ্যান্ডও পাওয়া যাবে না। একদম বাইরের রাষ্ট্রের মতো নিজেদের কাজ নিজেরা করতে হবে। তখন ওরা কিন্তু একটা সময় আমার কথা মনে পড়বে যে না, আমুর জন্য আজকে আমরা এইসব কাজে অভ্যস্ত হয়ে গিয়েছি। ফুল গাছে না, ফুলের টপে হচ্ছে পানি দিয়েছিলাম। আর্টিফিশিয়াল ফুল দেখতে কিন্তু একদম মনে হয় যেন গাছ থেকে মাত্র ডালিয়া ফুলটাকে ছিঁড়ে এনে আমি বেজে বসিয়ে দিয়েছি, এমন একটা ফুলের মতো। হঠাৎ করে কেউ দেখলো আমাকে বলে যে এগুলো কি একদম সতেজ গাছের ফুল, কাঁচা ফুল? তো পরে ধরে দেখে যে না, আর্টিফিশিয়াল ফুল। ভালো লাগা থেকে কেনা, আবার দেখতেও ভালো লাগে। তো ওই যে বললাম রসালো একদম লেবুগুলো রসে ভরা, লেবুগুলো দেখে আমার ভালো লেগেছিলো। আমি ইচ্ছা করলে আরও কিছু আনাতে পারতাম, কিন্তু মনে হলো যেন আজকে যেগুলো আনিয়েছিলাম এগুলো শেষ হোক, তারপরে না হয় যে আরেক সময় আনানো যাবে। এগুলো 4-5 দিন যাবে আমার বাসায়, যেহেতু দুপুরবেলা সবাই একটু লেবু রস খাই, সেক্ষেত্রে একটু শর্ট পড়ে, শর্টকাটে আবার লেবু আনাতে হয়। তো এই তো সবাই হচ্ছে আইসক্রিম খাবে। প্রচণ্ড গরম চলছে ঢাকা শহরে, কার কী অবস্থা, প্রচুর গরম। একটু বৃষ্টি হলে তার পিছন দিয়ে হচ্ছে প্রচুর গরম হয়। যতটুকু ঠান্ডা ওয়েদার তার দ্বিগুণ হচ্ছে গরম ওয়েদার। আর ঈদের পরপর তো জ্যাম শুরু হয়ে গিয়েছে। যখন 26 তারিখ আসলো, 26 তারিখের আগ পর্যন্ত ছিল ঢাকা শহরে একটু জ্যাম মুক্ত। তারপর থেকে স্কুল খুলে যাওয়া মানেই হচ্ছে ঢাকা শহরে জ্যাম শুরু হয়ে যাওয়া। প্লেটটা আইসক্রিম এনেছিল ওরা, তো ওরা হচ্ছে আইসক্রিম খাচ্ছে আর লেবু পানিটা আমি খাবো, আমি আইসক্রিম খাবো না। তো ওরা হচ্ছে যেহেতু লিখনের জন্য এখানে লেবু রস আনা হয়েছিল, তো লিখন এখন হয়তো বা লেবু রস খাবে না, আইসক্রিম খেয়ে টিভি দেখছিল সবাই। আর এদিকে হচ্ছে রান্নাবান্না সকালের কিছু ছিল, একটু লাউ রান্না ছিল, একটু ডাল রান্না ছিল, একটু ইলিশ মাছ রান্না ছিল, আবার হচ্ছে দুপুরের জন্য হচ্ছে কাউন মাছটা আমি রান্না করেছি। দেন হচ্ছে জেসমিন হচ্ছে ভর্তাটা করে নিবে, সেটা হচ্ছে বাদাম ভর্তা। এই ফাঁকে হচ্ছে আমরা একদম ফ্রেশ হয়ে নিব, সবাই গোসল টোসল করে তারপরে হচ্ছে খাবারের আগ মুহূর্তে হচ্ছে ও ভর্তাটা করতেছে। তো ভর্তা করা শেষ হলে আমরা সবাই খেতে বসবো। আর আজকে হচ্ছে যা যা রান্না করলাম বা কার কাছে কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো, আমার বাসার পরিবেশটা কেমন লাগলো, সব কিছু জানাবেন। আল্লাহ হাফিজ, সবাই অনেক বেশি ভালো থাকবেন।